বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার ফেয়ার ভ্যালু মেজারমেন্ট থেকে আজকে 1 নম্বর ক্লাস। আমি ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো তোমাদের হাতে কলমে লিখে বোঝাবো। বেসিকটা বোঝা হয়ে গেলে আমি আজকের ক্লাসে 3টা অঙ্কের সমাধান বোঝাবো। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, কোনো শিক্ষার্থী যদি সম্পূর্ণ না টেনে এই ক্লাসটা দেখেন বুঝতে পারবেন, এতটুকু গ্যারান্টি দিতে পারি। তাহলে ধৈর্য ধরে ক্লাসটা দেখো, আর নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রেখো। সময়টা যাতে কম লাগে আমি কিছু বিষয় এখানে লিখে রেখেছি, এখন ব্যাখ্যা করে বোঝাতে চাই। এগুলো বোঝানোর আগে তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। প্রথম নম্বর প্রশ্ন, যে তোমরা আমাকে বলো শেয়ার কি? শেয়ার কি এটা কি তোমাদের জানা আছে? আরও বিভিন্ন ক্লাসে আমি আলোচনা করেছি। যদি জানা থাকে তাহলে ভালো, সহজে বুঝবেন, আর যদি জানা না থাকে তাহলে আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। এখন ব্যাখ্যা, ধরে নিলাম কোনো কোম্পানি 1000 শেয়ার ইস্যু করেছে। শেয়ার ইস্যু মানে ধরে নিতে পারো শেয়ার বিক্রয় করেছে। 1000 শেয়ার বিক্রয় করেছে, এক একটা শেয়ারের মূল্য 100 টাকা করে। তাহলে 1000 শেয়ার যদি কোম্পানি বিক্রয় করে এক একটা শেয়ারের মূল্য 100 টাকা করে হয়, তাহলে এখান থেকে কোম্পানি পাবে 1 লক্ষ টাকা। ধরে নিলাম কোম্পানি 1000 শেয়ার ইস্যু করেছে, এক একটা শেয়ারের মূল্য 100 টাকা, তাহলে ওই 1 লক্ষ টাকা নিয়ে কোম্পানি কি করবে? মূলধন গঠন করবে। মূলধন গঠন করে কোম্পানির ব্যবসা পরিচালনা করবে। 2 নম্বর প্রশ্ন, যাদের কাছে 1000 শেয়ার বিক্রি করা হয়েছে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। তোমাদের এগুলো জানার প্রয়োজন আছে। বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে। এগুলো বুঝতে পারলেই তোমরা সবকিছু বুঝতে পারবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোম্পানি যাদের কাছে শেয়ার বিক্রি করেছে তাদেরকে কি বলা হয়? শেয়ার হোল্ডার। এখন ওই কোম্পানির একটা শেয়ার যদি আমিও ক্রয় করে নিই, তাহলে আমিও একজন শেয়ার হোল্ডার। 3 নম্বর প্রশ্ন, শুধু শুধু শেয়ার হোল্ডাররা কেন কোম্পানির শেয়ার কিনতে যাবেন, অথবা কেন আমি কোম্পানির শেয়ার ক্রয় করতে যাব? এখানে আমার ফায়দাটা কি? ফায়দাটা হচ্ছে, আমার শেয়ারের টাকা নিয়ে, শেয়ার তো আমার কাছে ইস্যু করেছে বা বিক্রয় করেছে কোম্পানি, শেয়ারের টাকা নিয়ে কোম্পানির ব্যবসা পরিচালনা করবে। ব্যবসা পরিচালনা করার পরে ধরে নিলাম কোম্পানি শেয়ার প্রতি আয় করেছে 10 টাকা। মানে আমার কাছে শেয়ার বিক্রি করে টাকাটা নিয়ে কোম্পানি তো ব্যবসা করবে। ব্যবসা পরিচালনা করে কোম্পানি শেয়ার প্রতি আয় করেছে 10 টাকা। শেয়ার প্রতি আয় করেছে, আয়ের একটা অংশ আমি পাবো। এটা কোম্পানির, আমরা অন্যভাবে বলতে পারি এটা লাভ, কোম্পানির লাভ। লাভের একটা অংশ আমি পাবো, যেটাকে বলা হয় লভ্যাংশ অথবা ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড অথবা লভ্যাংশ কি, এইটার উত্তরও আমরা পেয়ে গেছি, তাই না? এখন কোম্পানির শেয়ার প্রতি যে আয় করলো ওইটাকে কি বলা হয় বলেন তো? সংক্ষেপে তো বলা হয় ইপিএস বা আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয়। এখন পরবর্তী এখান থেকে আরেকটা বিষয় বুঝে নাও। এখানে কোম্পানির শেয়ার প্রতি যে আয় করলো এটাই কি ডিভিডেন্ড? না। কোম্পানির শেয়ার প্রতি আয় করেছে ধরে নিলাম 10 টাকা, এটা হচ্ছে শেয়ার প্রতি আয়। 10 টাকার মধ্য থেকে কোম্পানি ধরে নিলাম 4 টাকা, শেয়ার প্রতি 4 টাকা করে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিয়েছে, ওইটার নাম হলো ডিভিডেন্ড। এখন 10 টাকার মধ্যে 4 টাকা ধরে নিলাম শেয়ার হোল্ডার দিয়ে দিয়েছে, পরবর্তী যে 6 টাকা ওইটা কি হলো? ওইটা কোম্পানি নিজেদের কাছে রেখে দিচ্ছে। এটা তো নিজেদের একটা আয় রাখতে হবে না, তো নিজেদের কাছে রেখে দিচ্ছে, ওইটার নাম হচ্ছে রিটেনশন। তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার। এই বেসিকটুকু তোমাদের জানার প্রয়োজন ছিল। ওকে, এখন লক্ষ্য করো, এখান থেকে আগে বুঝিয়ে দিই। P0 কারেন্ট মার্কেট প্রাইস, বর্তমান শেয়ারের বর্তমান বাজার মূল্য। D1 ডিভিডেন্ড এট দ্য এন্ড, মানে একটা 1 বছর শেষে কোম্পানির লভ্যাংশ বা ডিভিডেন্ডের পরিমাণ, যেমন এখানে 4 টাকা। এটা
এখন এই ডিভিডেন্ড বাহির করার সূত্র হচ্ছে ডি নট মানে ডি জিরো এটাকে বলতে পারি, অথবা ডি নটও বলতে পারি, ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি। এখানে জি হলো গ্রোথ রেট, ডি জিরো মানে লভ্যাংশের পরিমাণ, ডি জিরো লভ্যাংশের পরিমাণ, জি দ্বারা গ্রোথ রেট, কে দ্বারা ডিসকাউন্ট রেট অথবা কস্ট অফ ইকুইটি। তারপর এই যে গ্রোথ রেট বাহির করার জন্য আর দ্বারা বোঝায় রেট অফ রিটার্ন, আর বি দ্বারা বোঝায় রিটেনশন। তুমি গ্রোথ রেট বাহির করতে পারো কিভাবে? রেট অফ রিটার্ন এবং রিটেনশন যদি তুমি গুণ করে দাও তখন গ্রোথ রেট সহজে বাহির হয়ে যায়। এই আর দ্বারা তো রেট অফ রিটার্ন বোঝায়। তারপরে ডিভিডেন্ড পে আউট রেশো, ডিভিডেন্ড পে আউট রেশো ওয়ান মাইনাস রিটেনশন রেশো, ওয়ান মাইনাস রিটেনশন রেশো, এটা ডিভিডেন্ড পে আউট রেশো। ওকে, এখন ডিভিডেন্ড পে আউট রেশো যেটা, যে কি পরিমাণ লভ্যাংশের হার দিচ্ছে, এটা 100 থেকে রিটেনশনটা মাইনাস করা হবে, 100 থেকে রিটেনশন রেশো বা 1 থেকে রিটেনশন মাইনাস করলে ডিভিডেন্ড পে আউট রেশো পাওয়া যাবে। কোনটা কি আমরা জানলাম। এখন যে সূত্রসমূহ ব্যবহৃত হয়, পি জিরো, পি জিরো দ্বারা কি বোঝায় বলেন তো? কারেন্ট মার্কেট প্রাইস, শেয়ারের বর্তমান বাজার মূল্য। ডি ওয়ান দ্বারা ডিভিডেন্ড এট দ্য এন্ড, ডি ওয়ান কেই মাইনাস জি, কেই দ্বারা ডিসকাউন্ট রেট বা কস্ট অফ ইকুইটি, আর জি দ্বারা গ্রোথ রেট, ডি ওয়ান বা কেই মাইনাস জি। পি জিরো যখন গ্রোথ রেট দেওয়া থাকবে, গ্রোথ রেট এরকম দেওয়া থাকতে পারে যে 5%, বছরে 5%, 3% গ্রোথ রেট এরকম দেওয়া থাকতে পারে। তখন গ্রোথ রেট দেওয়া থাকলে এই সূত্রটা ব্যবহার করব। যদি গ্রোথ রেট দেওয়া না থাকে, উইদাউট গ্রোথ রেট, পি জিরো ইকুয়াল টু ডি জিরো ভাগ কে, মানে লভ্যাংশকে শুধু কে দ্বারা ভাগ, জি বা গ্রোথ রেটের তো প্রয়োজন পড়ে না। তারপর তোমাদের অঙ্কের মধ্যে বলা হবে প্রথম 3 বছরের গ্রোথ রেট 5%, পরের 4 বছরের গ্রোথ রেট 4%, এর পরের বছর থেকে নির্দিষ্ট পর্যন্ত চলতে থাকবে, ধরলাম 10% করে চলতে থাকবে। এখন প্রথম 3 বছর 5%, পরের 3 বছর 4%, এর পরে 10% করে চলতে থাকবে। প্রত্যেক বছরে কি এটা সমান গ্রোথ রেট? না, এক এক বছরে এক এক রকম, মানে মাল্টিপল গ্রোথ রেট। এই মাল্টিপল মানে এক এক বছরে এক এক রকম গ্রোথ রেট। তখন তোমার সূত্রটা এটা, পি জিরো ইকুয়াল টু ডি ওয়ান বাই ওয়ান প্লাস কে হোল 10, পরে ডি টু, পরে ডি থ্রি, পরে ডি ফোর, এভাবে যত বছর থাকবে তত বছর, শেষে ডিএন প্লাস পিএন ভাগ ওয়ান প্লাস কে হোল 10। এখন এটা প্রয়োগটা তো অঙ্কের মধ্যেই দেখাতে হবে যে কিভাবে তোমরা এটা অঙ্কের সমাধান করবে। এটার জন্য তোমাদের ধারাবাহিক ক্লাস দেখতে হবে, যারা পেইড কোর্সে যুক্ত আছো ধারাবাহিক ক্লাস দেখতে হবে। এখন আমরা অঙ্কের সমাধান করব এগুলা থেকে। আবারও বলছি, গ্রোথ রেট দেওয়া থাকলে এটা, গ্রোথ রেট দেওয়া না থাকলে এটা আমি এখন প্রয়োগ দেখাবো, আর মাল্টিপল গ্রোথ রেট থাকলে এই সূত্রটা, এটা পরের ধারাবাহিক ক্লাসগুলোতে বোঝানো হবে। এই জন্য তোমাদের যারা পেইড কোর্সে আছো তারা ক্লাস করতে পারবেন। যারা আমার পেইড কোর্সে যুক্ত হয়ে মনে করছেন বাসায় বসে ভালো একটা প্রস্তুতি নেওয়া যাচ্ছে, সুতরাং তোমাদের কাছে আমি একটা দাবি করতেই পারি, তোমাদের পরিচিত সহপাঠী বন্ধু বান্ধব যারা আছে তারা যদি অনলাইনে ক্লাস করতে চায় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন, কারণ আমার এখানে নামমাত্র কোর্স ফি দিয়ে সারা বছর ক্লাস করা যায়। একটা প্রশ্ন এখানে দেখো, মিস্টার জয় কারেন্টলি পেজ অ্যানুয়াল ডিভিডেন্ড অফ টাকা 20, হুইচ ইজ এক্সপেক্টেড টু গ্রো এট 5% ইনডিফিনিটলি। যে মিস্টার জয় কারেন্টলি পেজ অ্যানুয়াল ডিভিডেন্ড, বর্তমানে 20 টাকা করে বাৎসরিক লভ্যাংশ পরিশোধ করছেন, এবং এটা 5% করে গ্রোথ রেট হবে, বৃদ্ধি পাবে। কোস্ট অফ কমন স্টক ইজ 15%, এটার কোস্ট অফ কমন স্টক 15%, মানে কেইর মান, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কমন স্টক। তো এই সাধারণ শেয়ারের মূল্যটা বাইর করো, মানে পি জিরো এর মান। এখন জি দ্বারা বোঝায় গ্রোথ রেট 5%, মানে 0.05। আমাদের সূত্রটা কিন্তু এটা, পি জিরো ইকুয়াল টু ডি ওয়ান বা কেই মাইনাস জে। ডি ওয়ানের সূত্র ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জে, ডি জিরো হচ্ছে 20, মানে 20 টাকা, ওয়ান প্লাস জির মান 0.05, 20 এবং ওয়ান প্লাস 0.05 গুণ করো 21 টাকা, ডি ওয়ানের মান 21 টাকা। কেই দ্বারা বোঝায় রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা কস্ট অফ ইকুইটি 15%, 0.15, মাইনাস জি দ্বারা বোঝায়
0.05, 0.15 থেকে 0.05 মাইনাস করলে 0.10, নিচে 21কে 0.10 দ্বারা ভাগ করলে 210 টাকা। এবিসি কোম্পানি pays a dividend of টাকা 10 পার শেয়ার। এবিসি কোম্পানি শেয়ার প্রতি 10 টাকা করে ডিভিডেন্ড লভ্যাংশ পরিশোধ করতেছে। কোম্পানি গ্রোথ রেট 0%, তাহলে এখানে গ্রোথ রেট নেই। ইফ দি কোস্ট অফ ইকুইটি ইজ 12%, হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার? যদি এটার কোস্ট অফ ইকুইটি 12% হয়, তাহলে এটার প্রেজেন্ট ভ্যালুটা কত? এখন একটু আগেই বলেছিলাম, যদি গ্রোথ রেট দেওয়া না থাকে তখন এই সূত্রটাই P0 ইকুয়াল টু D0 বা কে। তো D0 তো এখানে 10 টাকা করে ডিভিডেন্ড আছে, কেই তো 12% আছে, 0.12 ভাগ করলে এটাই উত্তর। তো এগুলো পার্ট বি এর জন্য সহজ। এখন আরেকটা অঙ্ক দেখো, আরেকটা অঙ্ক এটা। তো এটার পরে মাল্টিপল যে গ্রোথ রেট আছে ওই গ্রোথ রেটের অঙ্কের সমাধানটা বোঝানো হবে পরবর্তী ক্লাসের মধ্যে। এপেক্স লিমিটেড কারেন্টলি পেজ এ ডিভিডেন্ড অফ টাকা 5 পার শেয়ার অন ইটস ইকুইটি শেয়ার। মানে এপেক্স লিমিটেড তাদের সাধারণ যে শেয়ার আছে, শেয়ার প্রতি 5 টাকা করে ডিভিডেন্ড পরিশোধ করছে বাৎসরিক। ইফ দি কোম্পানি প্ল্যানস টু ইনক্রিজ ইটস ডিভিডেন্ড এট দ্য রেট 10% ইয়ার, হোয়াট উইল বি দ্য ডিভিডেন্ড পার শেয়ার ইন 5 ইয়ার্স? যদি কোম্পানি প্ল্যান করে যে প্রতি বছরে 10% করে ইনক্রিজ ডিভিডেন্ড এট দ্য রেট 10% করে ডিভিডেন্ড বৃদ্ধি করবে, তাহলে 5 বছর শেষে শেয়ার প্রতি ডিভিডেন্ড কত হবে? শেয়ার প্রতি ডিভিডেন্ড কত হবে? তখন লক্ষ্য করো, 5 বছর পরে বলেছে না। যদি 1 বছরে বলতো আমি তো এখানে D1 লিখতাম, 5 বছর পরে বলেছে এই জন্য আমি এখানে D5 লিখেছি, ডিভিডেন্ড পেইড আফটার 5 ইয়ার্স। বর্তমানে D0 উপরে আছে 5 টাকা করে, 5 টাকা করে লভ্যাংশ পরিশোধ করছে, 10% করে গ্রোথ রেট বৃদ্ধি পাবে 0.10। D5 ইকুয়াল টু D0 5 1 প্লাস জি, 1 প্লাস জির মান 0.10। তারপর এখানে 5 দেওয়া হয়েছে কেন? আমরা তো জানি সূত্রটা শুধু D0 ইন্টু 1 প্লাস জি। 5 দেওয়া হয়েছে কারণ বছর 5টা, আর আমরা সাধারণত 1 বছরের বাইর করি এখানে। যেমন আমরা যে এইটা বাইর করেছি এটা কিন্তু 1 বছরের, এটা 1 বছরের না, 1 বছরের বাইর করেছি। তো D0 ইন্টু 1 প্লাস জি, এটা ছিল 1 বছরের। তো এখানে 5 দেওয়ার মানে হচ্ছে যে এখানে 5 বছরের বর্তমান অঙ্কের মধ্যে। তো D5 এর ডিভিডেন্ডটা এখানে বাইর করা হচ্ছে। তো 5 দেওয়া হলো, 5 ব্র্যাকেটের মান পাওয়ার 5 দিয়ে এই মানটা 5 দ্বারা গুণ করে 8.05, দ্যাটস আনসার। তারপর পরবর্তী রিকোয়ারমেন্ট, ইফ দি কোম্পানি ডিভিডেন্ড এক্সপেক্টেড টু বি টাকা 8.50 পার শেয়ার, ইফ দি কোম্পানি ডিভিডেন্ড, কোম্পানির লভ্যাংশ যদি শেয়ার প্রতি 8 টাকা 50 পয়সা হয় এট দ্য এন্ড অফ 5 ইয়ার্স, 5 বছর শেষে, at what annual rate is the dividend expected to grow? if the কোম্পানি ডিভিডেন্ড যদি 8 টাকা 50 পয়সা করে শেয়ার প্রতি হয়, তাহলে 5 বছর শেষে এখানে what annual rate is the dividend expected to grow, মানে যে ডিভিডেন্ড হবে, ডিভিডেন্ড তো 8 টাকা 50 পয়সা বলেই দেওয়া হয়েছে, গ্রোথ রেট কত হবে ওইটা বলেছে, যেখানে গ্রোথ রেট কত এক্সপেক্টেড টু গ্রো, কি পরিমাণ গ্রোথ রেট এখানে হতে পারে। আচ্ছা, এখন D5 একই সূত্র হবে যেটা 8 টাকা 50 পয়সা দেওয়া আছে। তোমরা ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো। D5 8.50, D0 5, D0 সবসময় উপরের যে 5 ওইটা, 1 প্লাস জি এর মানটাই তো বাইর করতে হবে, 5 বছরের হওয়ার কারণে এখানে পাওয়ার 5 দেওয়া হয়েছে। এখন এই দিকটা আমরা এখানে নিয়ে আসলাম আর 8.50 এর দিকে নিয়ে নিলাম। আমরা একদিক আরেক দিকে নিতেই পারি কোনো কিছু পরিবর্তন না করে, এটাকে বলা হয় পক্ষান্তর। আমরা করেছি, পক্ষান্তর করলাম। পরে পাওয়ার 5 এখানে গুণ হয়ে আসে না 5টা, আমরা 8.50 নিচে ভাগ করে নিয়ে আসলাম, ভাগ করলে 1.7, এখানে 1 প্লাস 5 থাকবে। এতক্ষণ পর্যন্ত এসে তুমি লক্ষ্য করে দেখবে যে তোমার এখানে আর কোনো কিছু করার থাকবে না। তখন কি কাজ? উভয় পক্ষকে লগ দ্বারা গুণ করবে। উভয় পক্ষকে তুমি 100 দ্বারা গুণও করতে পারো, ভাগও করতে পারো, লগ দ্বারা গুণ করতে পারো। এক্ষেত্রে সমানুপাতে মানের পরিবর্তন হবে, মানে মান পরিবর্তন হবে না। যদি বৃদ্ধি পায় সমানভাবেই বৃদ্ধি পাবে, যদি হ্রাস পায় সমানভাবেই হ্রাস পাবে, মানে উভয় পক্ষ সমান থাকবে। এই যে পাওয়ার 5 আছে, এইটা আমরা প্রথমে নিয়ে আসলাম 5 লগ 1 প্লাস জি, লগ 1.7। ওকে, আচ্ছা, লগ আছে লগ 1 প্লাস জি, যেটা এই যে 5 গুণ হয়ে আছে না, লগ 1.7 এর নিচে ভাগ করে নিয়ে আসা হলো। লগ 1 প্লাস জি এরকম থাকে, এখানেই থাকে। লগ 1.7 তুমি ক্যালকুলেটরে প্লেস করবে,
ভাগ 5 দিবে, এই মানটাই পেয়ে যাবে। এখানে এসে দেখবে যে লগের তোমার কোনো কাজ নেই, এখন একটাই কাজ, 1+g জায়গা মতো রেখে লগটাকে তুমি এন্টি লগ করে এখানে নিয়ে আসতে পারো। এন্টি লগ মানে লগকে এন্টি লগ করে নিয়ে আসা যায়। এন্টি লগ মানে বিপরীত লগ। লগকে যখন তুমি সমানের একদিক থেকে আরেক দিকে প্লাস প্লাসের কোনো কিছু নিবে মাইনাস করে, গুণ থাকলে ভাগ হয়ে, ভাগ থাকলে গুণ হয়ে, লগ থাকলে এন্টি লগ হয়ে, মনে থাকবে। এখন এন্টি লগ ক্যালকুলেটরে বাইর করার নিয়মটা কি? এন্টি লগ ক্যালকুলেটরে বাইর করার নিয়ম হচ্ছে প্রথমেই শিফট, তারপরে লগ, শিফট লগ, তারপরে এই মানগুলো তুলে দিবেন, এই মানটা পেয়ে যাবেন 1+g ইকুয়াল টু এই মানটা। তো জি এর সাথে 1 যোগ হয়ে আসছে না, এখানে বিগ করে নিয়ে আসো, তারপর 1 বিগ করো, তারপর 100 দ্বারা গুণ করো, 11.20% গ্রোথ রেট এখানে আছে। আমরা জি এর মানটা এখানে পেয়ে গেলাম। তো আজকের ক্লাসে আর অঙ্কের সমাধান করার প্রয়োজন নেই, তোমরা এই ক্লাস থেকে আগে এই 3টা অঙ্কের সমাধান করো, পরবর্তী ক্লাসগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।